গাজার জনগণকে অনাহারে রাখার প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর, মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ চাইলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আলোচনা হবে ব্যাপক পরিসরে। যুক্তরাষ্ট্রের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, জানিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি, ভিয়েতনামে সর্বোচ্চ সতর্কতা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ চান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার সৌদি আরবে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রয়োজন মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ। এ সময় তিনি ইসরায়েলকে স্থায়ী সমাধানের দিকে বাধ্য করতে সমন্বিত চাপ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ওআইসির মূল আলোচনায় গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হবে। সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান ও প্রতিক্রিয়া সমন্বয় করা হবে। অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হলে সেনা পাঠাবেন, দ্রুত অপরাধ দমন করবেন। অপরদিকে ট্রাম্পের এমন হুমকিকে অজ্ঞাতপূর্ণ বলে মন্তব্য করেছেন মুর। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধী পক্ষ ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছেন। ইতিমধ্যে রাজধানী ওয়াশিংটনে সেনা মোতায়েন করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে 19টি অঙ্গরাজ্যে সেনা মোতায়েন করা হতে পারে, এমন খবর জানিয়েছেন মার্কিন গণমাধ্যম। আগামী সপ্তাহেই 4 দিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে। ক্রেমলিনপন্থী ভাষ্যকার পাভেল জারুবিন বলেছেন, পুতিনের সফরকালে ব্যাপক পরিসরে আলোচনার পরিকল্পনা আছে। ইউক্রেনের সংবাদ সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এর আগে জানিয়েছিলেন, সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, 20টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি দল অংশ নেবে। পাশাপাশি 10টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি যোগ দেবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ নিতে গিয়ে একদিনে প্রাণ হারিয়েছে 24 জন। এ সময় ইসরায়েলি হামলায় মারা গেছেন 51 জন ফিলিস্তিনি। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে 8 জনের। একদিনের ইসরায়েলি হামলায় গাজা শহরে 1000-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গেল 6 আগস্ট গাজা শহরে অভিযান শুরু করার পর 1000-এরও বেশি ভবন ধ্বংস করেছে। জেতুন ও সাবরা মহল্লায় এসব ভবন ধ্বংস হয়েছে। সংস্থাটির দাবি, ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ চাপা পড়ে আছে। গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে হামলা করে 15 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 4 জন সাংবাদিকও রয়েছেন। সোমবার দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এ হামলায় কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2টি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের 4র্থ তলায় আঘাত হানে। উদ্ধারকারীরা আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে গেলে দ্বিতীয়বার হামলা হয়। সরকারি ফিলিস্তিনি টিভি জানিয়েছে, তাদের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামান নিহত হয়েছেন। গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে সেনা প্রধান ইয়াল জামিরের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। তারা গাজার জনগণকে অনাহারে রাখার প্রস্তাব দেন। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। চ্যানেল 12-এর খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে অর্থমন্ত্রী বেজালেল স্মিথরিচ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, গাজাবাসীকে অনাহারে মরতে দিন, নতুবা আত্মসমর্পণে বাধ্য করুন। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 86 জন। হুতি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার এ হামলায় সানার একটি তেল এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের দাবি, তারা সানার একটি রাষ্ট্রপতি ভবনে হামলা করেছিল। হুতি গোষ্ঠী ইসরায়েলের উপর বারবার হামলা করেছে। জবাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে হুথি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরায়েলি বেশিরভাগ বিমানই ফিরে যেতে বাধ্য হয়েছে।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রাজধানী তেহরানের এক মসজিদে দেয়া এ বক্তব্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষের 2 মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনি। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা করে। ইহুদি বিদ্বেষ মোকাবেলায় ব্যর্থ হয়েছে ফ্রান্স, এমনই অভিযোগ করায় ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে প্যারিস। ফরাসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। কুশনার নিজেই ইহুদি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের বাবা। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফ্রান্সে ইহুদি বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে। ইহুদিরা রাস্তায় আক্রমণের শিকার হচ্ছে, সিনাগগ ও স্কুলে ভাঙচুর চলছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। ভারতের বাণিজ্যিক নীতি কোনো চাপের কাছেই মাথা নত করবে না। দেশের স্বার্থ রক্ষায় ভারত যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাবে সেখান থেকেই কিনবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। তিনি বলেছেন, 140 কোটি মানুষের জ্বালানি চাহিদা মেটাতেই রাশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক হয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে আর্থিকভাবে সাহায্য করছে। মার্কিন সরকারের এমন অভিযোগ ও শুল্ক আরোপের বিষয়টি অযৌক্তিক, অন্যায় এবং অন্যায্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। ইতিমধ্যে ভিয়েতনামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5,86,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের কারণে 320 মিলিমিটার বৃষ্টি হতে পারে। সোমবার এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তিশালী হতে পারে। ঝড়ের কারণে 2 থেকে 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী ব্যক্তিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া। সোমবার দেশটির পার্লামেন্টে এ আইন পাশ হয়েছে। সিপিপি নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের 125 জন সদস্যের মধ্যে 120 জনই এতে অনুমোদন দেন। এটিকে বিরোধীদের ওপর ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির অব্যাহত দমন পীড়নের একটি নতুন পদক্ষেপ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। এই বিলটি রাষ্ট্রকে বিদেশি দেশের সঙ্গে ষড়যন্ত্র বা কম্বোডিয়ার স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত যে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করার অনুমতি দেবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।